হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের IELTS ভোকাবুলারি এই কোর্সে। এই কোর্সে মূলত আমরা IELTS রাইটিং এবং স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ সকল ভোকাবুলারি নিয়ে এই কোর্সটা সাজানোর চেষ্টা করেছি। কোর্স শুরু করার আগে আমি কিছু নির্দেশনা দিতে চাই আপনাদেরকে। ১ম ব্যাপারটা সেটা হচ্ছে রাইটিং এর যে ভোকাবুলারিগুলো আছে তার মধ্যে আপনারা চেষ্টা করবেন 80% ভোকাবুলারি আত্মস্থ করার জন্য বা জানার জন্য এবং ব্যবহার করার জন্য। এবং স্পিকিং এর ক্ষেত্রে আপনারা মিনিমাম 70% ভোকাবুলারি শিখতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে একই ভোকাবুলারি বা একই ফ্রেজাল ভার্ব আপনি একটা সেন্টেন্সে ২ বার ব্যবহার করা বা একটা প্যাসেজে ২ বার ব্যবহার করা এটা থেকে বিরত রাখবেন। দেখবেন যে আপনারা রাইটিং এর ক্ষেত্রে ভোকাবুলারির বিভিন্ন সিমিলার ওয়ার্ড রয়েছে। তো সেই সিমিলার ওয়ার্ডগুলো আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন যদি আপনি ভোকাবুলারিগুলো রিপিট করতে থাকেন বারবার তাহলে কিন্তু আপনার লেখার মান কমে যাবে, আপনি ব্যান্ড স্কোর কম পাইতে পারেন। এইটা একটা জিনিস। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ভোকাবুলারিগুলো যখন শিখবেন তখন আপনার নিজের কনটেক্সট অনুযায়ী বা আপনার চারপাশে যেগুলো হচ্ছে সেগুলোর সাথে মিলিয়ে আপনি মেমোরাইজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা হয়তো দেখবেন যে আমি বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি সেন্টেন্স হিসাবে, সেগুলো তো আপনারা জানবেনই। পাশাপাশি নিজের মতো করে বা নিজের চিন্তাধারার সাথে মিলিয়ে আপনি ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করবেন। তাহলে আপনি একদম বেস্ট যে বেনিফিট সেটা পাতে পারবেন এই কোর্স থেকে। তাহলে চলুন আর বেশি কথা বাড়ানো চলে যাবো একদম মূল কোর্সে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য কজ অ্যান্ড ইফেক্ট এই টাইপের ভোকাবুলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন স্টেটমেন্ট দেব সেই স্টেটমেন্টকে প্রুফ করার জন্য আমাদের সাপোর্ট দিতে হবে এবং মাঝে, মাঝে আমাদেরকে এক্সাম্পল দিতে হবে। অর্থাৎ একটা জিনিসকে প্রমাণ করতে হইলে আমাদেরকে বিভিন্ন এভিডেন্স এনে এবং সেটার ফলে কি হচ্ছে বা ফলশ্রুতিতে একটা জায়গায় এই স্টেটমেন্টটা নিয়ে আসা বা স্টেটমেন্টটা দাঁড় করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যখন কোনো কজ দেখাবো বা কারণ দেখাবো তখন আমরা এটা দিয়ে শুরু করতে পারি। ডিউ টু, বিকজ অফ, ওয়িং টু, অ্যাজ এ রেজাল্ট অফ, হ্যাঁ? অ্যাজ এ রেজাল্ট অফটা আমরা পরে দেখাইলে পারবো। কারণ এটা হচ্ছে কজের কথা বলতেছে। তো ডিউ টু মানে কারণে, বিকজ অফ মানে কারণে, ওয়িং টু মানে হচ্ছে জন্য। মানে কোনো একটা টপিক এইটার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে বা এইটার জন্য আমাদের এই সুবিধাটা হচ্ছে। তখন আমরা এই কজের হচ্ছে ভোকাবুলারিগুলো ইউজ করতে পারবো। আমরা ইফেক্টসে কিছু ভোকাবুলারি দেখি। লিড টু, রেজাল্টস ইন, কজ, ব্রিং অ্যাবাউট, কন্ট্রিবিউট টু। ওকে? তো আমরা যখন কজ নিয়ে কথা বলছি যে এইটার কারণে এইটা হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে এইটার কারণে আবার এই ফলাফলটা আসতেছে আমাদের। মানে আমাদের লাইফে এই চেঞ্জটা আসতেছে এইটার জন্য। অর্থাৎ আমরা এই একই জিনিস হচ্ছে একটা সেন্টেন্সে ব্যবহার করে আমরা কজও দেখাইতে পারি, আবার হচ্ছে সেটার কারণে সেটা ফলস্বরূপ আমাদের কি হচ্ছে এটাও দেখাইতে পারি। লিড টু মানে হচ্ছে উদ্দীপিত করে, মানে একটা জিনিস বা একটা অ্যাক্টিভিটি, আমাদের যে গাছ লাগানোর যে অ্যাক্টিভিটি এইটা আমাদের কোন জায়গায় নিয়ে যাইতে পারে। গাছ লাগানোর জন্য আমাদের এনভায়রনমেন্টটা গ্রিন হচ্ছে, অক্সিজেনের পরিমাণ বাড়তেছে, লিড করতেছে এই দিকে আমাদেরকে। রেজাল্ট ইন ফলাফল কি হচ্ছে, কজ গাছ লাগানোর কারণে এটা হয়। ব্রিং অ্যাবাউট আর লিড টু মোটামুটি একই জিনিস। কন্ট্রিবিউট এটা একটা পজিটিভ ওয়ার্ড, মনে করেন যে গাছ লাগানো আমাদের পরিবেশের যে অক্সিজেনের লেভেল হাই করার জন্য কন্ট্রিবিউট করতেছে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে। এখানে এক্সাম্পল কি বলছে? এয়ার পলিউশন লিডস টু ভ্যারিয়াস হেলথ প্রবলেমস। বায়ু দূষণ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হয় বা স্বাস্থ্য সমস্যার দিকে ধাবিত করে। এক্সাম্পল 2, ডিউ টু দ্য ল্যাক অফ রিসোর্সেস মেনি স্টুডেন্টস ড্রপ আউট। সম্পদের অভাবে বা টাকা পয়সার অভাবে অনেক ছাত্র পড়াশোনা ছেড়ে দেয় বা বাদ দিয়ে দেয়। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর খুবই কমন একটা কোয়েশ্চেন হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন, যেখানে আমরা হচ্ছে প্রবলেম নিয়েও কথা বলি, সলিউশন নিয়েও কথা বলি। তো সেক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে যেগুলো আমরা এখান থেকে শিখলে আমরা যখন ব্যবহার করবো এই ভোকাবুলারিগুলো তখন আমাদের খুব কাজে লাগবে। তো প্রবলেমকে আমরা আইডেন্টিফাই করার জন্য বা প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরুন যে প্রবলেমকে আমরা ইস্যু দ্বারা হচ্ছে অ্যাড্রেস করতে পারি। ডিফিকাল্টি, চ্যালেঞ্জ, অবস্টাকল, ড্রব্যাক। ওকে? ইস্যু সমস্যা, ডিফিকাল্টি অসুবিধা, চ্যালেঞ্জ হচ্ছে যেটা চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা, অবস্ট্যাকল একই জিনিস, ড্রব্যাক হচ্ছে অসুবিধা, বেনিফিটসের যে বিপরীত দিকটা। সলিউশন, এটার যে প্রবলেমটার কি সলিউশন আছে, মিজিউর, অ্যাপ্রোচ, রেমেডি, স্ট্র্যাটেজি, ইনিশিয়েটিভ। ওকে? মিজিউর মানে ব্যবস্থা, অ্যাপ্রোচ মানে হচ্ছে পদ্ধতি, রেমেডি মানে হচ্ছে প্রতিকার, স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ। মানে প্রবলেমটা সলভ করতে আমাদের এই উদ্যোগ নেওয়া উচিত। ওকে? তো কিছু ভার্ব আছে এখানে গুরুত্বপূর্ণ আমাদের প্রবলেম নিয়ে কথা বলতে গেলে। যেমন অ্যাড্রেস, সমাধান করা বা সম্বোধন করা। অ্যাড্রেস মানে ধরুন যে পরিচিত করাও আসছে যে আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে, এটাকে সমাধান করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। ট্যাকল, মোকাবেলা করা, ওভারকাম অতিক্রম করা, সলভ সমাধান করা, মিটিগেট লাঘব করা বা এটাকে মাত্রাটা কমিয়ে নিয়ে আসা।
ওকে, তো এখানের যে ওয়ার্ডগুলো এগুলো হয়তো আপনাদের কাছে পরিচিত হইতে পারে। তারপরেও আপনারা এই ওয়ার্ডগুলো আরেকবার মাথায় সেট করার চেষ্টা করবেন। আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস দ্য ইস্যু অফ আনএমপ্লয়মেন্ট। সরকারকে বেকারত্ব সমস্যার সমাধান করতে হবে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর অত্যন্ত কমন একটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং আমি আমার মেইন কোর্সে অ্যাডভান্টেজ টাইপের কোয়েশ্চেন দিয়েই আপনাদেরকে শুরু করবো আইএলটিএস রাইটিং টাস্ক 2। তো এক্ষেত্রেও আপনার কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এখানে রয়েছে। আমরা শুধুমাত্র অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ভোকাবুলারিগুলো এখানে দেখব। বেনিফিট উপকার, পজিটিভ অ্যাসপেক্ট ইতিবাচক দিক, স্ট্রেংথ শক্তি, মেরিট গুণ। ওকে, বেনিফিট মানে কি কি সুবিধা আছে এটার, পজিটিভ অ্যাসপেক্ট মানে এটার ভালো দিকটা কি, স্ট্রেংথ হচ্ছে এটার একটা ভালো দিক বা শক্তিশালী দিক, মেরিটও হচ্ছে এই টপিকের একটা গুণ কি হতে পারে, মেরিট ডিমেরিটস আর কি। আর ডিসঅ্যাডভান্টেজ টাইপের ওয়ার্ড যেমন ড্রব্যাক অসুবিধা, ডাউন সাইড এটা নেগেটিভ দিক, নেগেটিভ অ্যাসপেক্ট সীমাবদ্ধতা, লিমিটেশনও হচ্ছে নেগেটিভ এক্সপেক্ট হচ্ছে নেতিবাচক দিক, লিমিটেশন হচ্ছে সীমাবদ্ধতা। ডাউন সাইডে মনে হচ্ছে আপনার একটা অসুবিধা টাইপের বা এটা নেগেটিভ দিক আর কি। তো আপনার এই ভোকাবুলারিগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন এবং এগুলোর যে বেস্ট ইউজ এগুলো আপনাদেরকে আমি শেখাবো। তো ফ্রেজ দেখে আমরা কিছু এখানে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ ইজ দ্যাট, মূল সুবিধাগুলোর মধ্যে একটা হলো যে এটা, ধরুন যে আপনাকে একটা টপিক দেওয়া হলো যেটা হচ্ছে অনলাইন লার্নিং। তো অনলাইন লার্নিংয়ের আপনি হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে কথা বলবেন। তো আপনি তো অনলাইন লার্নিংয়ে 10টা 12টা বা 5টা 6টা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে পারবেন না, আপনি একটা বা দুইটা নিয়ে কথা বলবেন। তো সেক্ষেত্রে আপনার সেন্টেন্সটা হচ্ছে এইটা দিয়ে শুরু করতে হবে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ ইজ দ্যাট। তারপর আপনি মেইন যে অ্যাডভান্টেজ বা যেটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন এটা এখানে শুরু করবেন। However, there are certain drawbacks to consider. পরবর্তী প্যারাগ্রাফে অর্থাৎ যখন আপনি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন তখন আপনি হচ্ছে এটা নিয়ে শুরু করতে পারেন। ওকে, তবে কিছু অসুবিধা বিবেচনা করা উচিত যার মধ্যে এগুলো রয়েছে বা এইটা রয়েছে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে এক্সাম্পল দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি আগেই বলছি, আপনি যখন একটা স্টেটমেন্ট দিবেন সেই স্টেটমেন্টটাকে প্রুফ করার জন্য আপনাকে এভিডেন্স আনতে হবে এবং এক্সাম্পল দিতে হবে, অর্থাৎ আপনাকে এটাকে সাপোর্ট করতে হবে। তো এইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ ভোকাবুলারি রয়েছে, এইটা আপনাকে জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স একই অর্থ আসে, উদাহরণস্বরূপ। এটা দিয়ে আপনি হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে অনলাইন লার্নিংয়ের জন্য আমাদের পড়াশোনার খরচ অনেকটা কমে গেছে। ফর এক্সাম্পল এটা দিয়ে বলতে পারেন যে একটা কোর্স আছে Udemy নামক একটা প্ল্যাটফর্ম। তো সেখান থেকে আমরা খুব সহজে অল্প টাকা দিয়ে কোর্স করতে পারি। অনেক হাই ভ্যালু কনটেন্টের মাধ্যমে আমরা শিখতে পারি। তো এখানে আপনি হচ্ছে সেটা সেই সেন্টেন্সটা আপনি ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স দিয়ে শুরু করবেন। সাচ অ্যাজ নেমলি একই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি হচ্ছে এগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন কনটেক্সট টেনে এনে। টু ইলাস্ট্রেট দ্যাট পয়েন্ট, আপনি যখন সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো একটা টপিককে বা কোনো একটা স্টেটমেন্টকে আরও ডিসক্রাইব করতে যাবেন, বিশেষ করে এটা ফার্স্ট সেন্টেন্সের পরে হয়, তখন আপনি এটা বলতে পারেন। এ গুড এক্সাম্পল অফ দিস ইজ, আপনি হচ্ছে ফর এক্সাম্পলের পরিবর্তে এটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে দেখেন অনলাইন লার্নিং নিয়ে আবার হচ্ছে এখানে উদাহরণ দিয়েছে। আমরা একটা উদাহরণ দেখি। ফর ইনস্ট্যান্স অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস মেক্স এডুকেশন অ্যাক্সেসিবল টু অল। উদাহরণস্বরূপ অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মগুলো সকলের জন্য শিক্ষা সহজলভ্য করে তোলে। তবে আপনার এই যে এক্সাম্পল সেন্টেন্সটা এটা জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য দিছি। আপনারা যখন রাইটিং টাস্ক 2 তে এক্সাম্পল দেবেন তখন ওইটাকে আরও একটু স্পেসিফিকভাবে বলার চেষ্টা করবেন। ধরেন যে এখানে আমরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের কথা বলছি, আপনি এখানে স্পেসিফিক কোনো প্ল্যাটফর্মের কথা বলবেন। যেমন ধরুন যে Udemy। তো Udemy-র কোন জিনিসটা বা কোন ফিচারটা আপনাকে এডুকেশনটা আরও অ্যাক্সেসিবল করছে, এটা আপনাদেরকে জানতে হবে। Udemy কিছু ফ্রি কোর্স সিস্টেম রয়েছে, সেগুলো হচ্ছে এডুকেশনকে আরও বেশি অ্যাক্সেসিবল করছে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য আমাদের হচ্ছে ভোকাবুলারি ক্ষেত্রে সামারাইজিং এবং কনক্লুডিং বা কনক্লুশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ শেষে আমাদের একটা স্টেটমেন্ট দিতে হয় যে ইন কনক্লুশন আপনার ড্রব্যাক এবং বেনিফিটস দুইটাই আছে। তবে আমার কাছে মনে হয় যে বেনিফিটই সবচেয়ে বেশি। অর্থাৎ আপনি একটা সামারি টানবেন আপনি যেগুলো লিখছেন সেগুলোর ভিত্তিতে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ রয়েছে। ইন কনক্লুশন উপসংহারে, টু সাম আপ, টু কনক্লুড। এগুলো দিয়ে আপনি হচ্ছে কনক্লুশনে যে সেন্টেন্স বা প্যারাটা শুরু করতে পারেন। ওভারঅল ইট ক্যান বি সেইড দ্যাট, এটা আপনার কনক্লুশনের একটা টার্ম। আপনি যে কথাগুলো বলছেন রাইটিং টাস্ক 2 এর মধ্যে, তার মধ্যে একটা সামারি টানতে চাচ্ছেন বা আপনার এখানে একটা অপিনিয়ন দিতে চাচ্ছেন। টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন, সব কিছু বিবেচনায় নিয়ে আপনার যেটা মনে হয় সেটা আপনি এখানে বলবেন। ইন সামারি দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট, আপনি অনেকগুলো এভিডেন্স দিচ্ছেন, অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন। তো সংক্ষেপে আপনার যেটা মনে হচ্ছে বা আপনি যেটা প্রুভ করতে চাচ্ছেন, আপনি আপনার অপিনিয়নটা এখানে দেবেন।
আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য কিছু অ্যাডভান্স একাডেমিক ভোকাবুলারি রয়েছে। হয়তো এগুলোর মধ্যেও কিছু, কিছু আপনাদের আগে জানা থাকতে পারে। কিন্তু এগুলোর সঠিক অর্থ জানা এবং সেগুলো সঠিক জায়গায় ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ব্যান্ড 7 প্লাস এর কথা বলছি কারণ ব্যান্ড 7 প্লাস ভোকাবুলারি মূলত এগুলোই। ওকে? তো আমরা কিছু ভার্ব দেখি এখানে ডেমনস্ট্রেট প্রদর্শন করা বা প্রমাণ করা, এমফ্যাসাইজ গুরুত্বারোপ করা বা কোনো কিছুর প্রতি জোর দেওয়া, হাইলাইট লক্ষণীয় করা বা উজ্জ্বলভাবে দেখানো। এখানে ধরেন যে আপনার কাছে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন খুবই গুরুত্বপূর্ণ হবে, সেটা আপনি হাইলাইটের জন্য স্টেটমেন্টে দেখাচ্ছেন। ইলাস্ট্রেট ব্যাখ্যা করা, চিত্র দিয়ে বোঝানো। রাইটিং টাস্ক 1 এর জন্য গুরুত্বপূর্ণ, রাইটিং টাস্ক 2 এর জন্য এটা ব্যবহার করা যায়। সিগনিফাই সূচিত করা বা অর্থ বোঝানো। যদিও এটা অতটা ব্যবহার করা হয় না, তবে এটা কনটেক্সট অনুযায়ী ব্যবহার করতে পারলে অনেক লাভ আছে। কিছু অ্যাডজেক্টিভ দেখি এখানে আমরা। ক্রুশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট এটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, কনসিডারেবল যথেষ্ট গুরুত্বপূর্ণ, এভিডেন্ট স্পষ্ট, রিমার্কেবল উল্লেখযোগ্য। এগুলো জাস্ট আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। নাউন্স ইমপ্লিকেশন ইঙ্গিত, ফিনোমেনন ঘটনা বা ঘটনাবলী, পার্সপেক্টিভ দৃষ্টিকোণ, প্রমোশন প্রপোর্শন অনুপাত, অ্যাজাম্পশন অনুমান। কিছু ফ্রেজ রয়েছে এখানে, এগুলো কিন্তু আপনারা নেগলেক্ট করবেন না। দিস ডেমনস্ট্রেটস দ্য ইম্পর্টেন্স অফ, এটি এর গুরুত্বপূর্ণ প্রদর্শন করে কোন একটা জিনিস, কোন এইটা ইম্পর্টেন্স অফ, এখানে আমরা টপিকে যাব আর কি। ইট ইজ এভিডেন্ট দ্যাট টেকনোলজিক্যাল ইনোভেশন প্লেস এ ক্রুশাল রোল, এটা একটা এক্সাম্পল মূলত। এটি স্পষ্ট যে প্রযুক্তিগত নতুনত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, এটা জাস্ট এক্সাম্পল, দ্য ফ্রেজ মূলত এইটা আপনারা মাথায় রাখবেন। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য কিছু কোহেসিভ ডিভাইস এখানে আমরা দেখাবো। এগুলোর কিছু, কিছু আপনি হয়তো রাইটিং টাস্ক 1 এ ব্যবহার করতে পারেন, তবে আপনারা এটা রাইটিং টাস্ক 2 এর জন্য মাথায় রাখবেন। যখন আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন বা আরও এক্সট্রা ইনফরমেশন দিতে যাচ্ছেন, তখন সেন্টেন্সটা শুরু করার জন্য আপনাকে হচ্ছে মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অলসো এগুলো ব্যবহার করবেন। কন্ট্রাস্ট তুলনা করা, দুইটার মধ্যে, দুইটা টপিকের মধ্যে বা একাধিক টপিকের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে হাউএভার, অন দি আদার হ্যান্ড, ওয়্যারএস, ওয়াইল, এগুলো সঠিক ব্যবহার বা কোথায় ব্যবহার করতে পারবেন, এগুলো আমি সব সিকোয়েন্স বা স্ট্রাকচার অনুযায়ী আপনাদেরকে দেখাবো মেইন কোর্সে। সিকোয়েন্স আপনি হচ্ছে উদাহরণ দিতে বা হচ্ছে 2টা প্যারাগ্রাফ 2 দিকে যাচ্ছে বা একই কনটেক্সটে 2টা কথা বলতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, ইভেন থার্ডলিও যেতে পারেন, অ্যান্ড লাস্টে হচ্ছে আপনি ফাইনালে যাবেন। রেজাল্ট কজের পরে যদি আপনি দেখাতে পারেন যে এটার ফলে এটা হচ্ছে, তো তখন আপনি এগুলো ব্যবহার করতে পারেন। দেয়ারফর, দাস, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। এমফ্যাসাইজ কোনো একটা জিনিসের প্রতি ফোকাস রাখা বা গুরুত্ব দেওয়া। ইনডিড, ইনফ্যাক্ট, পার্টিকুলারলি, স্পেশালি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারিটা। কম্প্যারিশন দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছেন। সিমিলারলি, লাইকওয়াইজ, ইকুয়ালি, এগুলো হচ্ছে আপনার পজিটিভ কম্প্যারিজন আর কি, মানে একই জিনিস বা একই কনটেক্সটের জিনিস আপনি জাস্ট হচ্ছে তুলনা করতে চাচ্ছেন। হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে, এবং আজকের ভিডিও দিয়ে আমাদের আইএলটিএস রাইটিং এর ভোকাবুলারি শুরু হবে। এখানে আপনারা হয়তো আইএলটিএস স্পিকিং এর মতো যে বড়, বড় ভোকাবুলারি, যেমন ধরেন ফ্রেজ, ইডিয়মস, এগুলো পাবেন না। তবে এখানে ছোট, ছোট ভোকাবুলারি হইলেও এগুলোর কার্যকারিতা অনেক বেশি। আপনার রাইটিং এর ক্ষেত্রে এগুলো যদি কনটেক্সট অনুযায়ী এবং ঠিক জায়গায় ব্যবহার করতে পারেন, তাহলে আপনার লেখাটা অনেক ডেভেলপ হবে, এবং সেগুলো নিয়েও আমি আপনাদেরকে শেখাবো আমাদের আইএলটিএস মেইন কোর্সে। ওকে, তো এখানে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন এই আইএলটিএস রাইটিং? আপনাদেরকে ভোকাবুলারি বুঝতে হবে। জাস্ট এখন আপনারা এটার অর্থটা মাথায় রাখুন এবং এটা কখন কোন জায়গায় ব্যবহার করতে হয় এইটা মাথায় রাখুন। দেন আমি যখন আপনাদেরকে দেখাবো রাইটিংয়ের সময় এইটার ব্যবহারের সুইটেবল জায়গা কোথায়, এটা কোন কনটেক্সটে ব্যবহার করা উচিত, তখন আপনারা এইটার যে মেইন প্র্যাকটিক্যাল জায়গা এইটা বুঝতে পারবেন। ওকে, অথবা বরং চলে যাবো একদম মূল লেসনে। যদি আমরা কোনো ট্রেন্ডকে ডিসক্রাইব করতে চাই, বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ, আমরা জানি টাস্ক 1 এ যেটা হয়, আমাদেরকে গ্রাফ, ডায়াগ্রাম, ম্যাপ এগুলোকে ডিসক্রাইব করতে হয়। সেখানে হচ্ছে আপনাকে একটা ইমেজ দেওয়া থাকবে বা হচ্ছে একটা ইলাস্ট্রেশন দেওয়া থাকবে, ওইটাকে আপনি ডিসক্রাইব করবেন আপনার মতো করে। এর মধ্যে আপনার কিছু কি ট্রেন্ড রয়েছে, অর্থাৎ এক জায়গায় হয়তো বেড়ে গিয়েছে গ্রাফে, এক জায়গায় কমে গিয়েছে, বা একটা লাইনের হচ্ছে ডেভেলপ হয়েছে আর একটা লাইনের হচ্ছে আপনার ডিক্রিজ হয়েছে, এগুলো আপনাকে হচ্ছে গ্রাফের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো এই জন্য আপনাদের কিছু ভোকাবুলারি আছে, কিছু ভার্ব, যেগুলো আমরা যখন আমাদের গ্রাফটা বেড়ে যায়, উপরের দিকে উঠে যায়, তখন আমরা ব্যবহার করি। এখানে রয়েছে রাইজ, গ্রো, ক্লাইম্ব, সার্চ, সোয়ার, এসকেলেট।
তো আমরা যখন সাধারণত গ্রাফের ক্ষেত্রে আমাদেরকে আগের সালের বা আগের বছরের গ্রাফগুলো দেখানো হয় সেক্ষেত্রে এগুলো কিন্তু পাস ফর্ম হয়ে যাবে, হ্যাঁ? রাইজ থেকে রোজ হয়ে যাবে, গ্রিউ হয়ে যাবে, ক্লাইম্বড হয়ে যাবে। তো রাইজ বৃদ্ধি পাওয়া, গ্রো হচ্ছে বৃদ্ধি পাওয়া, ক্লাইম্ব উঠা। ক্লাইম্ব মানে একটু উঁচু দিকে উঠা গেলে তখন আমরা ক্লাইম্বটা ব্যবহার করতে পারি। সার্চটা হচ্ছে একটু বেশি ডেভেলপ হইলে বা অনেক দ্রুত বেড়ে উঠলে বা হঠাৎ করে দ্রুত জায়গায় চলে গেলে আমরা হচ্ছে সার্চ ব্যবহার করতে পারি। সৌর হচ্ছে উঁচুতে উঠে যাওয়া, তবে এটা আমরা অতটা বেশি ইউজ করে না। এসকেলেটে অনেক ভালো একটা ওয়ার্ড। আমরা যখন খুব দ্রুত বেড়ে যাই বা সবার চেয়ে উপরে বা একটা ভালো জায়গায় চলে যাই তখন আমরা এসকেলেটও ব্যবহার করে থাকি। কিছু নাউন রয়েছে, যখন আমরা এই ভার্বটাকে নাউন রূপে ব্যবহার করব তখন আমরা হচ্ছে এ রাইজ, অ্যান ইনক্রিজ, এ গ্রোথ, এ ক্লাইম, এ সার্চ এভাবে মূলত আমরা ব্যবহার করতে পারি। আপনারা হচ্ছে শব্দের অর্থ দেখলে এবার বুঝতে পারবেন যে একই জিনিসটাই হচ্ছে প্রকাশ করতেছে এখানে। এবার সে ডিক্রিজ নিয়ে কখন কমে যায় এবং তখন আমাদেরকে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা লাগে ফল, ডিক্লাইন, ড্রপ, প্লাম্পড, রিডিউস, ডিপ। এর মধ্যে ফল, ডিক্লাইন, ড্রপ, রিডিউসড এইগুলো হচ্ছে আমরা মেইনলি ব্যবহার করে থাকি। অ্যান্ড এই টাইপের ওয়ার্ডগুলো আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তো ফল হচ্ছে নিচে নেমা বা পড়ে যাওয়া, ডিক্লাইনও হচ্ছে কমে আসা, ড্রপ হচ্ছে নেমে যাওয়া। ড্রপটা আমরা সাধারণত একটা উপর থেকে হঠাৎ করে মাঝে, মাঝে জায়গায় বা তারও নিচে চলে যাওয়া, তখন আমরা ড্রপ বলতে পারি, যেখান থেকে ড্রপ হয়ে গেছে বা পড়ে গেছে। রিডিউসও মনে করেন যে কমে গিয়ে নিচে নেমে এসেছে, এরকম একটা জায়গায় গেলে আমরা রিডিউস ব্যবহার করে থাকি আরকি, বা হ্রাস হয়ে গেছে। প্লাম্পটাও একই জিনিস। প্লাম্পটা হচ্ছে আমি আগে বলব অ্যাডভান্স লেভেলের, আপনার হঠাৎ করে নিচে নেমে যাওয়া, এরকম একটা প্লাম্পড হয়ে যাওয়া বা হচ্ছে আপনার যেটাকে বলা যে ডিস্ট্রাকশন টাইপের হয়ে গেছে আরকি, বিধ্বংসী আচরণ হয়ে গেছে। ডিপ হচ্ছে হঠাৎ নেমে নেমে যাওয়া। তো এগুলো নাউন রূপে আমরা হচ্ছে ব্যবহার করে বা একটা ফল হইছে এই ডাটার বা এই যে আইটেমের, ধরেন যে আপনার মানুষের যে গড় আয়ু বাংলাদেশে এটার হচ্ছে একটা ফল হইছে ২০১৫ সালে। তখন আমরা হচ্ছে এরকম নাউন ব্যবহার করে এগুলোকে ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডগুলো একই জিনিস। তো এখানে হচ্ছে ডিক্রিজ এইটা আমাদের হচ্ছে ভার্বের এখানে ব্যবহার করা হয় নাই। কিন্তু ডিক্রিজও অন্যতম গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যেগুলো আমরা হচ্ছে ডিক্রিজ এর ক্ষেত্রে বা হচ্ছে কমে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রয়েছে এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন কমে যাওয়া বা হচ্ছে উপরে উঠে যাওয়া এগুলোর আগে ব্যবহার করতে পারবো কনটেক্সট অনুযায়ী, তাহলে অনেকটা ভালো হয়। গ্র্যাজুয়ালি অর্থ ধীরে, ধীরে। অর্থাৎ একটা জিনিস একটা একটা বছরে ছিল ৫, তারপরের বছর ৭, তারপরের বছর ৯। এরকম গ্র্যাজুয়ালি বাড়তেছে একটা নির্দিষ্ট হারে। তখন আমরা গ্র্যাজুয়ালি বা ধীরে, ধীরে বাড়া বলতে পারি। স্টেডিলি হচ্ছে স্থিরভাবে বা হচ্ছে থাকলেও মানে খুব অল্প বাড়তেছে বা অল্প কমতেছে, স্টেডি আছে এখানে। শার্পলি হচ্ছে উল্লেখযোগ্য। শার্পলি হচ্ছে হঠাৎ করে বেড়ে যাওয়া বা উঁচু জায়গায় চলে যাওয়া, আবার নিচে নেমে আসা। সিগনিফিক্যান্টলি হচ্ছে যখন আপনার আগের বছর এবং বর্তমান বছর বা যে বছর আপনি এখন কথা বলতেছেন তার মধ্যে একটা ভালো ডিফারেন্স আছে। এটা আপনার কমও হইতে পারে, বেশিও হতে পারে, হ্যাঁ? তখন আমরা সিগনিফিক্যান্টলি ব্যবহার করতে পারি। ড্রামাটিক্যালি হচ্ছে একই জিনিস নাটকীয়ভাবে যে একটা জিনিস বাড়তেছিল, বাড়তেছিল হঠাৎ করে কমে গেছে। অর্থাৎ এখানে নাটকীয়তা চলে আসছে। অ্যান্ড স্লাইটলি হয়তো সামান্যভাবে হয়তো একটা জায়গায় ছিল আপনার ৫, তারপর আপনার ৫.৫ হইছে, তারপরে আপনার ৫.৭ হইছে। এরকম আমরা স্লাইটলি ব্যবহার করতে পারি। এখন আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর কম্পেয়ার করার ক্ষেত্রে কি ভোকাবুলারিগুলো ইউজ করতে পারি সেগুলো দেখাবো। তো কম্পেয়ার আমরা কখন করব? ধরেন যে আপনাকে একটা গ্রাফ দেওয়া হইছে, সেখানে আপনার মেল এবং ফিমেল ২ টা আইটেম আছে। ২ টা আইটেমে হচ্ছে ১০ টা বছরের মধ্যে একটা গ্রাফ দেখানো হয়েছে যে তাদের গড় আয়ু কিরকম হচ্ছে বা কতটা বাড়তেছে, কতটা কমতেছে। এই যে মেল এবং ফিমেলের ধরেন যে ২০০৫ থেকে ২০১০ এর মধ্যে যে একটা তুলনামূলক ব্যাপার, অর্থাৎ বাড়ছে বা কমছে বা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, এই ২ টার মধ্যে যে একটা তুলনা করার একটা কনটেক্সট আসে, তখন আমরা কিছু ভোকাবুলারি ইউজ করি। তো এখানে হচ্ছে কম্পারেটিভ কিছু ফ্রেজ রয়েছে। ইন কন্ট্রাস্ট বিপরীতে, whereas যেখানে, while যখন, compare to তুলনায়, relative to তুলনামূলকভাবে। তো এইগুলো আপনাদের একদম মুখস্থ রাখতে হবে। কারণ ২ টা জিনিস নিয়ে তুলনা করার ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো ব্যবহার করে থাকি। আপনি যখন একটা জিনিস নিয়ে কথা বললেন, একটা ধরেন যে আপনি মেল নিয়ে অলরেডি কথা বলে ফেলছেন। পরের সেন্টেন্সে আপনি ফিমেল নিয়ে কথা বলতেছেন, বলতে চাচ্ছেন। তখন আপনি সেই সেন্টেন্সটা ইন কন্ট্রাস্ট দিয়ে শুরু করবেন। একইভাবে আপনারা এই ওয়ার্ডগুলো সেই কনটেক্সটে ব্যবহার করতে পারবেন। এবার কিছু অ্যাডজেক্টিভ নিয়ে আসি। হায়ার, লোয়ার, মোর সিগনিফিক্যান্ট, লেস কমন, মোর স্টেবল। অর্থাৎ একটার তুলনায় আরেকটার অবস্থান কোন জায়গায় আছে, এটা বোঝাতে আমরা এই ভোকাবুলারিগুলো ইউজ করে থাকি। হায়ার মানে উচ্চতর, লোয়ার মানে নিম্নতর বা নিচে নেমে যাওয়া, মোর সিগনিফিক্যান্ট আরও অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ আরও অনেক
হচ্ছে সিগনিফিক্যান্ট কোনো একটা জিনিস। লেস কমন অর্থাৎ কম প্রচলিত। এটার তুলনায় এটা একটু কম প্রচলিত। এটা আমরা কনটেক্সট অনুযায়ী ব্যবহার করতে পারি। সব জায়গায় ব্যবহার করা যাবে না। মোর স্টেবল অর্থাৎ এটার গ্রোথ রেটটা একটা স্টেবল জায়গায় আছে। হঠাৎ করে কমেও যায় না, হঠাৎ করে বেড়েও যায় নাই। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয় সেন্টেন্সের। এক্স ওয়াজ কনসিডারেবলি হায়ার দ্যান ওয়াই। এক্স ছিল ওয়াই এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু কম্পেয়ার বা তুলনা করছে। দ্য ফিগার ফর এ ওয়াজ অলমোস্ট ডাবল দ্যাট অফ বি। এর সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ বি এর তুলনায়। ওকে, এভাবে আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি। সেটা অল্প ডিফারেন্স হইলেও বা বেশি ডিফারেন্স হইলেও, এবং তার মধ্যে যদি আমরা কিছু ইকুয়েশন নিয়ে আসতে পারি, যেমন এই যে ডাবল হয়ে যাওয়া বা হচ্ছে অর্ধেকে নেমে আসা, ৩ গুণ হয়ে যাওয়া, তাহলে হচ্ছে আমাদের সেন্টেন্সটা আরও অনেক ভালো হয়। এই লেসনে আমরা ডেটাগুলোকে আরও কীভাবে ডেসক্রাইব করা যায়, বিশেষ করে চেঞ্জগুলো আমরা ভালো করে ফুটিয়ে তুলতে পারি লেখার মধ্যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য, সেগুলো দেখানোর চেষ্টা করব। স্টেবল ট্রেন্ড মানে যেগুলোর গ্রোথ হয়তো খুব কম হয়েছে, মানে এটা লেখার মতো না বা প্রকাশের মতো না, হয়তো 1% বা 0.5%, এটা আপনি খালি চোখে ভালো করে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি হচ্ছে স্টেবল ট্রেন্ডের যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। রিমেইন স্টেবল স্থিতিশীল থাকা, স্টে কনস্ট্যান্ট ধ্রুব থাকা বা হচ্ছে একই জায়গায় থাকা, মেইনটেইন দ্য সেম লেভেল একই মাত্রায় কাজ করা। এই ওয়ার্ডগুলো যে আপনার কতটা হেল্পফুল হবে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে, এগুলো আপনারা মেইন কোর্সে গেলেই বুঝতে পারবেন। রিমেইন স্টেবল, স্টে কনস্ট্যান্ট, মেইনটেইন দ্য সেম লেভেল। একই জিনিস আমি বললাম আগে যে যখন একই জায়গায় থাকে বা হচ্ছে আপনার একটা বছরের সাথে আরেকটা বছরের খুবই অল্প পরিমাণ পার্থক্য থাকে, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন অর্থ ওঠানামা করা, ভ্যারি পরিবর্তিত হওয়া, শো ভ্যারিয়েশন বৈচিত্র্য প্রদর্শন করা, অস্কিলেট দুলতে থাকা। তার মধ্যে আমরা এই ৩টা ওয়ার্ডে বেশি ব্যবহার করি, তবে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ফ্লাকচুয়েট। তো এইটা আমরা কখন ব্যবহার করি? ধরেন যে আপনাদের যে ডলার রেট, বাংলাদেশের যে ডলার রেট, এইটা সবসময় ওঠানামা করে। একবার বাড়ে, একবার কমে, একবার বাড়ে, একবার কমে। তো এই যে ওঠানামা করা, আমরা এখানে কিন্তু কোনো বাড়ন্ত বা হাইয়েস্ট রেট বা লোয়েস্ট রেট এইটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি না। কখন হাইয়েস্ট জায়গায় যায়, কখন লোয়েস্ট জায়গায় যায়, এটা আসলে বোঝাটা একেবারে মুশকিল। তো এই টাইপের ডাটা আমরা অনেক দেখতে পারবো গ্রাফের মধ্যে। সেক্ষেত্রে আমরা যে ফ্লাকচুয়েটেড বা ভেরি, ভেরি, শো ভ্যারিয়েশন, শো এড ভ্যারিয়েশন আর কি পাস্ট ফর্মে হবে, এগুলো ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি। এবার আসি টাইম এক্সপ্রেশন। আমরা আগেই বলছি যে গ্রাফে যে আপনার বিভিন্ন সাল দেয়া থাকবে। হয়তো ৫ টা বছর আছে, তার মধ্যে ১০ টা বছর আছে। তো এই ৫ টা বছর ১০ টা বছর মিলে কিন্তু একটা নির্দিষ্ট সময়কাল, পুরো একটা বছরকাল। এবং আপনি এই যে ভোকাবুলারিগুলো দেখছেন, এগুলো আপনি চাইলে ওই ৫ টা বছরের মধ্যে ৩ টা বছর তুলনা করে ৩ টা বছরকে আপনি ওভার দ্য পিরিয়ড হিসেবে বলতে পারেন। ডিউরিং দ্য ফলোইং ইয়ার্স বা ২০০৫ সালের পর থেকে ২০১৫ সাল পর্যন্ত, ডিউরিং দ্য ফলোইং ইয়ার্স, ইন দ্য সাবসিকুয়েন্ট ডিকেড। হ্যাঁ, যদি আপনার ডিকেড হিসেবে গ্রাফে থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো ওভার দ্য পিরিয়ড মানে ওই সময়কালে, ডিউরিং দ্য ফলোইং ইয়ার্স পরবর্তী কয়েক বছরে, আপনি ২ বছর নিয়ে অলরেডি কথা বলে ফেলছেন এবং পরবর্তী ৫ বছর আছে আপনার হাতে। সেই ৫ বছরে আপনার ডাটাটা কোন জায়গায় গেছে আপনি একটা সেন্টেন্সে বা একটা লাইনে প্রকাশ করতে চাচ্ছেন, তখন আপনি এই ভোকাবুলারিটা ইউজ করতে পারেন। ইন দ্য সাবসিকুয়েন্ট ডিকেড পরবর্তী দশকে। তো এক্সাম্পল হিসেবে দেখি আমরা, দ্য আনএমপ্লয়মেন্ট রেট ফ্ল্যাকচুয়েটেড স্লাইটলি ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার। বছরের প্রথমার্ধে বেকারত্বের হার সামান্য ওঠানামা করছিল। ওকে, তো ওঠানামাটা এখানে হচ্ছে স্লাইটলি কথাটা বলছে, মানে ডিফারেন্সটা হয়তো কম ছিল একটা বছরের তুলনায় আর একটা বছর। যাই হোক, এবার আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ভোকাবুলারির মধ্যে চলে আসছি। এখানে আপনারা কিছু ভালো, ভালো ফ্রেজ পাবেন, ভালো, ভালো ইডিয়মস এখানে আপনারা পেয়ে যেতে পারেন। তবে ভোকাবুলারিগুলো আপনার কাছে অনেকটা ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি যখন আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে যাবেন। এবং আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর চেয়ে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে কিন্তু অনেক বেশি মার্ক ধরে রাখে। এজন্য এখানে ভালো করলে কিন্তু আপনি রাইটিং ওভারঅল একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। কথাটা বলার কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে ধরেন 66% মার্ক ধরে রাখে, এবং আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ বা গ্রাফে আপনার হচ্ছে অনলি 34 বা 33% মার্ক ধরে রাখে। তো এখানে যদি আপনি 7 পান এবং আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ আপনি 6.5 পান, তাহলে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু রাইটিংয়ে 7 ই আসবে। যাই হোক, তো কিছু ফ্রেজ দেখি এখানে। ইন মাই অপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ। হ্যাঁ, আমরা অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি। ধরুন তো আমি একটা অপিনিয়ন দিব যে আমার কি মনে হয় যে ট্রি প্লান্টেশন কতটা উপকারী আমাদের জন্য। তো ইন মাই অপিনিয়ন দিয়ে শুরু করে আমি আমার যেটা মনে হয় কতটা উপকারী এটা শুরু করতে পারি। ইট ইজ ওয়াইডলি বিলিভড দ্যাট, এটা শুধু আপনার না, সবাই এটা বিলিভ করে বা সবাই এটা মনে করে যে ট্রি প্লান্টেশনের এরকম কিছু হচ্ছে বেনিফিটস রয়েছে। সাম পিপল আর্গু দ্যাট ওয়াইল আদার্স বিলিভ দ্যাট। এখানে হচ্ছে আপনি একটা স্টেটমেন্ট দেবেন, সেই স্টেটমেন্টের আবার কাউন্টার স্টেটমেন্ট হবে।
ওকে, এটা হচ্ছে আইএলটিএস এর যখন এগ্রি ডিসএগ্রি টাইপের যে কোয়েশ্চেন আছে রাইটিং টাস্ক 1 রাইটিং টাস্ক 2 এর তখন আমরা এগুলো ব্যবহার করে থাকি এবং এই ফ্রেজটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কিছু মানুষ মনে করে যে এটা হচ্ছে বেনিফিট আছে, অন্যদিকে আরও কিছু মানুষ মনে করে যে না এটার বেনিফিট ছাড়াও খারাপ দিকও আছে বা ড্রব্যাকসও আছে। পার্সোনালি আই বিলিভ দ্যাট এটা হচ্ছে আপনার অপিনিয়ন দেওয়ার মতোই একটা জিনিস। তো এক্সাম্পল দেখি আমরা, ইন মাই ভিউ টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার কোয়ালিটি অফ লাইফ। আমার দৃষ্টিতে প্রযুক্তি আমাদের জীবনমান উন্নত করেছে। এবার আমরা আইএলটিএস স্পিকিংয়ের অন্যতম কমন একটা টপিক ট্রাভেল অ্যান্ড হলিডেজ এগুলো নিয়ে কথা বলবো। এখানে আমরা কিছু ফ্রেজ, ওয়ার্ডস, ইডিয়মস এগুলোর মিনিং এবং সেগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় আইএলটিএস স্পিকিংয়ের জন্য এগুলো দেখানোর চেষ্টা করব। গো অন ভ্যাকেশন ছুটিতে যাওয়া, প্ল্যান এ ট্রিপ ভ্রমণের পরিকল্পনা করা, বুক অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থা বুক করা বা আ থাকার জায়গা বুক করা আরকি মানে হোটেল বুক করা। Last year, I went on vacation to Thailand with my family and explored several famous beaches. গত বছর আমি আমার পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ছুটিতে গিয়েছিলাম এবং সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় সমুদ্র সৈকত ঘুরে দেখেছিলাম। I usually plan a trip online before traveling as it helps me organize my itinerary more effectively. আমি সাধারণত ভ্রমণের আগে অনলাইনে ট্রিপ পরিকল্পনা করি কারণ এটি আমাকে যাত্রাসূচি আরও কার্যকরভাবে সংগঠিত করতে সাহায্য করে। It's essential to book accommodation in advance, especially when visiting popular tourist destinations during peak season. বিশেষ করে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে উৎসবমুখর মৌসুমে ভ্রমণ করার সময় আগে থেকে থাকার ব্যবস্থা বুক করা অত্যন্ত জরুরি। হ্যাঁ, এবং দেখেন যে কক্সবাজারের যখন ভ্রমণের সিজন থাকে তখন হোটেল বুক না করে গেলে পরে ওইখানে গিয়ে একটা বিপদেই পড়তে হয় মেইনলি। এজন্য অনেকেই বলে যে হচ্ছে ভ্রমণে যখন সিজন থাকে তখন বাদে আপনারা হচ্ছে যান তাহলে আপনার হোটেলের যে ফেয়ার ওইটাও কম পাবেন এবং ভালো করে এনজয় করতে পারবেন। তবুও এখানেও কিছু ড্রব্যাক আছে যেটা আলোচনাযোগ্য আরকি। এক্সপ্লোর নিউ প্লেসেস নতুন জায়গা ঘুরে দেখা, ট্রাই লোকাল ফুড স্থানীয় খাবার খাওয়া, মিট নিউ পিপল নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া। I love to explore new places because each destination offers a unique cultural experience. আমি নতুন জায়গা ভিজিট করতে বা অন্বেষণ করতে ভালোবাসি কারণ এটি আ গন্তব্য কারণ প্রতিটি গন্তব্য একটি বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে। Whenever I travel, I make sure to try local food. It's the best way to understand the local culture and traditions. যখন আমি ভ্রমণ করি আমি স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করি। এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য বোঝার সেরা উপায়। One of the best thing about traveling is the opportunity to meet new people and learn about their lifestyles. ভ্রমণের অন্যতম সেরা দিক হলো নতুন মানুষের সঙ্গে দেখা করার এবং তাদের জীবনধারা সম্পর্কে জানতে পারার সুযোগ। ব্রিথটেকিং ভিউ মনোমুগ্ধকর দৃশ্য, সিনিক বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, টুরিস্ট অ্যাট্রাকশনস পর্যটন স্থল। দ্য মোস্ট ব্রিথটেকিং ভিউ আই হ্যাভ এভার সিন ওয়াজ at the top of Mount Huang, where the sunrise painted the sky in beautiful colors. আমার জীবনের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য যেটা ছিল সেটা হচ্ছে মাউন্ট হোয়াং এর শীর্ষে, যেখানে সূর্যোদয় আকাশকে সুন্দর রঙে রাঙিয়েছিল। I prefer to visit places famous for their scenic beauty, such as national parks or mountain resorts. আমি এমন স্থানগুলো যাওয়া পছন্দ করি যা তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যেমন জাতীয় উদ্যান বা পর্বত রিসোর্ট। When I travel, I always try to visit popular tourist attractions to learn more about the history of the place. ভ্রমণের সময় আমি সর্বদা জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোতে যাওয়ার চেষ্টা করি যাতে সেই স্থানের ইতিহাস সম্পর্কে আরও জানতে পারি। ট্রাভেল অ্যাব্রোড বিদেশ ভ্রমণ, কালচারাল এক্সপিরিয়েন্স সাংস্কৃতিক অভিজ্ঞতা, ট্রাভেল ইটিনারি ভ্রমণের পুনর্নির্ধারিত পরিকল্পনা। Last year I got the chance to travel abroad for the first time and it was a life-changing experience. গত বছর আমি প্রথমবার বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং এটা ছিল একটি জীবন পরিবর্তন সাধক অভিজ্ঞতা। Visiting different countries helps you gain a unique cultural experience and broaden your horizons. বিভিন্ন দেশ ভ্রমণ করলে আপনি একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রশস্ত হয়।
Before every trip, I create a detailed travel itinerary to make the most of my time and avoid missing any highlights. প্রতি যাত্রার আগে আমি একটি বিস্তারিত ভ্রমণ সূচি তৈরি করি যাতে আমার সময়ের সর্বোচ্চ মাত্রা ব্যবহার করতে পারি এবং কোনো গুরুত্বপূর্ণ স্থান মিস না করি। Hit the road, a once in a lifetime experience of the beaten track. Hit the road, পথে নামা, a once in a lifetime experience, অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা। Of the beaten track, প্রচলিত পথের বাইরে বিশেষ স্থান ঘুরে দেখা। ওকে, I woke up early to hit the road and start our long journey through the countryside. আমি তাড়াতাড়ি উঠে রাস্তায় গিয়েছিলাম এবং গ্রামাঞ্চল দিয়ে আমাদের দীর্ঘ যাত্রা শুরু করেছিলাম। Skydiving in New Zealand was truly a once in a lifetime experience that we'll never forget. নিউজিল্যান্ডে স্কাই ডাইভিং করা ছিল আমাদের জীবনে অনন্য এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা যেটা আমি কখনোই ভুলব না। I prefer traveling off the beaten track to discover hidden gems that most tourists never see. আমি সাধারণ পর্যটকদের দেখা অজানা লুকানো স্থানগুলো আবিষ্কার করতে তুলনামূলক কম পরিচিত পথে ভ্রমণ করতে পছন্দ করি। মানে সে হচ্ছে কি করে পছন্দ করে প্রচলিত পথের বাইরে বিশেষ স্থান ঘুরে দেখা যেগুলো সাধারণত লোকাল বলছি বাইরে থেকে যে ট্যুরিস্টগুলো যায় তারা ওইগুলো যায় না ওই জায়গায়। সে হচ্ছে হিডেন জেমস খুঁজে দেখতে হচ্ছে পছন্দ করে। ওকে, লুকানো স্থানগুলো আর কি। আর স্পিকিং ভোকাবুলারি আজকের লেসনে আমরা ওয়ার্ক অ্যান্ড স্টাডি মানে আমাদের প্রফেশন সম্পর্কে কিছু দারুণ ভোকাবুলারি ফ্রেজ এবং ইডিয়মস সম্পর্কে জানবো এবং সাথে আপনাদেরকে আমি এক্সাম্পল সহকারে এগুলোর ব্যবহার দেখিয়ে দেব। ওয়ার্ক ফুল টাইম মানে পূর্ণকালীন কাজ করা, মানে যে কাজটা আপনি ফুল টাইম বেতন পাচ্ছেন, দিনের ৮ ঘন্টা আপনি এখানে ব্যয় করতেছেন। পার্ট টাইম খণ্ডকালীন কাজ করা, ডু ইন্টার্নশিপ করা। তো আমরা এক্সাম্পল দেখি। কারেন্টলি আই ওয়ার্ক ফুল টাইম অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হুইচ কিপস মি এক্সট্রিমলি বিজি ডিউরিং দ্য উইক। বর্তমানে আমি একজন পূর্ণকালীন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, যা আমাকে সাপ্তাহিকভাবে অত্যন্ত ব্যস্ত রাখে বা পুরো সপ্তাহ জুড়ে অত্যন্ত ব্যস্ত রাখে। লাস্ট সামার আই ডিড এ পার্ট টাইম জব অ্যাট এ বুক স্টোর টু আর্ন সাম এক্সট্রা মানি অ্যান্ড গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। গত গ্রীষ্মে আমি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন এবং কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য একটা বইয়ের দোকানে খণ্ডকালীন চাকরি করেছিলাম। Many students decide to do internships during their university years to prepare for their future careers. অনেক শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয় জীবনে ইন্টার্নশিপ করার সিদ্ধান্ত নেয়। মেজর ইন সাবজেক্ট, এনরোল ইন কোর্স। মেজর ইন সাবজেক্ট কোনো একটা বিষয় নিয়ে পড়া। যদি আমরা স্কুল কলেজের কথা চিন্তা করি তাহলে আমরা সায়েন্স, আর্টস, কমার্স এগুলোকে মেজর বলতে পারি। অ্যান্ড ইউনিভার্সিটি লাইফে সাধারণত মেজর হয়ে থাকে হচ্ছে নির্দিষ্ট একটা ডিগ্রির মধ্যে। ধরুন যে আপনার ৮টা সেমিস্টার আছে, তার মধ্যে ৬টা সেমিস্টারে পড়া সবারই একই এবং ২টা সেমিস্টার হচ্ছে মেজর ভিত্তিক। আপনারা যে মেজরে যাবেন তার কোর্সও এখান থেকে আলাদা হয়ে যাবে, তার সেমিস্টারের যে ডিউরেশন সেটাও হয়তো আলাদা হয়ে যাবে। ওকে, মেজর হচ্ছে আপনার যে ডিগ্রি, ধরুন যে আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন, তার মধ্যে আপনি হয়তো সাইবার সিকিউরিটি নিয়ে মেজর করতেছেন, একটা নির্দিষ্ট মেজর নিয়ে পড়তেছেন, কম্পিউটার সায়েন্সের মধ্যে আলাদা একটা শাখা। এনরোল ইন কোর্স কোনো একটা কোর্সে ভর্তি হওয়া। যাই হোক, আমরা এক্সাম্পল দেখি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আই এম মেজরিং ইন কম্পিউটার সায়েন্স বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি অ্যান্ড প্রবলেম সলভিং। আমি কম্পিউটার বিজ্ঞানে মেজর করছি কারণ প্রযুক্তি ও সমস্যা সমাধানের প্রতি আমার সবসময় গভীর আগ্রহ রয়েছে। নেক্সট সেমিস্টার আই প্ল্যান টু এনরোল ইন এ বিজনেস ম্যানেজমেন্ট কোর্স টু ব্রডেন মাই নলেজ। আগামী সেমিস্টারে আমার জ্ঞান বাড়ানোর জন্য বা আমার জানাশোনা বাড়ানোর জন্য আমি একটি ব্যবসা ব্যবস্থাপনা কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করছি। দেখুন, এইসব যে সেন্টেন্সগুলো যদি আমরা একদম প্রমিত বাংলায় ট্রান্সলেশন করি তাহলে ব্যাপারটা হচ্ছে একটু আনকমন শোনায়। তো সেজন্য আমি চেষ্টা করি যে ইংরেজি যেটা আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার সেগুলো দিয়ে ট্রান্সলেশন করার জন্য। তবে এখানে যেহেতু আমরা সরাসরি ট্রান্সলেশন করতেছি, আমরা আগে চেষ্টা করব যে একদম প্রমিত বাংলা বা সরাসরি যে অর্থ আসে সেটা আগে বলার জন্য পুরো বাংলায়। Attend lectures, submit assignments, meet deadlines,
অ্যাটেন্ড লেকচার, ক্লাসে উপস্থিত থাকা। লেকচার ক্লাস একই বলা যায়। সাবমিট অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা কাজ জমা দেওয়া। মিট ডেডলাইন্স, সময়সীমা মেনে চলা বা সময়সীমার মধ্যে কোনো কিছু করা আর কি। As a university student, I have to attend lectures every morning and submit assignments by the end of each week. একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাকে প্রতিদিন সকালে লেকচারে উপস্থিত থাকতে হয় এবং প্রতি সপ্তাহের শেষে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। As a university student, I need to manage my time carefully so that I can attend lectures and submit assignments on time, which is essential for maintaining good grades. একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাকে আমার সময় ভালোভাবে ম্যানেজ করতে হয় বা পরিচালনা করতে হয়, যাতে আমি লেকচারগুলোতে সময়মতো উপস্থিত থাকতে পারি এবং অ্যাসাইনমেন্ট সময়মতো জমা দিতে পারি, যা একটা ভালো গ্রেড ধরে রাখার জন্য দরকারি, এসেনশিয়াল একই জিনিস। Meeting deadlines for group projects is sometimes challenging, but it helps me manage my time better. গ্রুপ প্রজেক্টের জন্য বা গ্রুপ প্রকল্পের জন্য সময়সীমা পূরণ করা কখনো কখনো কঠিন হয়, তবে এটি আমাকে আমার সময় আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে। গেইন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করা। ডেভেলপ স্কিলস, দক্ষতা উন্নয়ন করা বা কোনো একটা দক্ষতা ধারণ করা। পারসু এ ক্যারিয়ার, একটা ক্যারিয়ার গড়ে তোলা কোনো একটা ফিল্ডে ইনাস যেহেতু। Doing voluntary work has allowed me to gain valuable experience in customer service. স্বেচ্ছাসেবী কাজ আমাকে গ্রাহক সেবায় মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। কাস্টমার সার্ভিস হচ্ছে গ্রাহক সেবা। Taking extra courses online has helped me develop new skills such as graphic design and data analysis. অনলাইনে অতিরিক্ত কোর্স গ্রহণ করা বা অনলাইনে অতিরিক্ত কোর্স করা আমাকে গ্রাফিক ডিজাইন এবং ডেটা অ্যানালাইসিসের মতো নতুন দক্ষতা ডেভেলপ করতে বা উন্নয়ন করতে সাহায্য করছে। I hope to pursue a career in marketing after I graduate, as I enjoy working with creative campaigns. আমি গ্র্যাজুয়েশন বা স্নাতক শেষ করার পর মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চাই, কারণ আমার সৃজনশীল ক্যাম্পেইনে কাজ করতে আমি উপভোগ করি, আমার ভালো লাগে। A 9 to 5 job, climb the career ladder, burn the midnight oil. এগুলো হচ্ছে আপনার ইডিয়মস। এগুলো আপনি ব্যবহার করতে পারেন কনটেক্সট অনুযায়ী, যদি আপনার কোশ্চেন সরাসরি এগুলো যায়। যে 9 to 5 জব কি? একটা সাধারণ অফিসের সময়ের চাকরি। 9 to 5 বলতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু এটা আসলে বাংলাদেশ কনটেক্সটে রাতও হয়ে যায়, অনেক রাতও হয়ে যায়। ক্লাইম্ব দ্য ক্যারিয়ার ল্যাডার, কর্মক্ষেত্রে উন্নয়ন করা বা প্রমোশন পাওয়া, এরকম কিছু। বার্ন দ্য মিডনাইট অয়েল, রাত জেগে পড়াশোনা করা বা রাত জেগে কাজ করা। My father has a typical 9 to 5 job, so he spends his evenings with our family. না, বাংলাদেশে ইভিনিং আর ফ্যামিলির সাথে কাটানোর মতো সুযোগ হয়তো পাবে না। যাই হোক, এটার অর্থ হচ্ছে কি, আমার বাবা একজন সাধারণ 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করে বা 9 to 5 জব করে, তাই তিনি সন্ধ্যা আমাদের পরিবারের সঙ্গেই কাটান। He started as a junior accountant and gradually climbed the career ladder to become a manager. তিনি একজন জুনিয়র হিসাবরক্ষক থেকে শুরু করে ধীরে ধীরে ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে ম্যানেজার পদে পৌঁছেছেন। ওকে, মানে কর্মক্ষেত্রে উন্নয়ন করে সে ম্যানেজার পর্যায়ে পৌঁছে গিয়েছে একজন জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক থেকে শুরু করে। During my exam season, I often burn the midnight oil to study and complete assignments on time. পরীক্ষার সময় আমি প্রায়ই রাতে রাতে হচ্ছে কি করি, রাত জেগে পড়াশোনা করি এবং সময় মতো অ্যাসাইনমেন্ট শেষ করার চেষ্টা করি। আজকের ভোকাবুলারি লেসনে আমরা আমাদের ডেইলি লাইফে যেগুলো করি, যেগুলো রুটিন মেনে কাজ করার চেষ্টা করি, যেমন ধরেন যে থাকা, খাওয়া, ঘুমানো, গোসল, এই সমস্ত ব্যাপার সম্পর্কে আমাদের কিছু ইসেনশিয়াল ভোকাবুলারি, কিছু ফ্রেজ, কিছু কলোকেশনস, হ্যাঁ, এগুলো ইডিয়মস, এগুলো জানার চেষ্টা করব এবং সেগুলো দিয়ে আমরা রিলেভেন্ট সেন্টেন্স তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো প্রথমে আই টেন্ড টু, আই এম ইন হ্যাবিট অফ। তো এগুলো আমরা কখন ব্যবহার করতে পারি? আগে আমরা এগুলোর কিছু মিনিং দেখে আসি। আমি সাধারণত কোনো একটা কিছু করি। আই টেন্ড টু, আমি ঝোঁক রাখি বা আমার এদিকে আগ্রহ আছে। আই এম ইন দ্য হ্যাবিট অফ, আমার অভ্যাস আছে বা আমি এটা করে থাকি সাধারণত। তো আমরা কিছু সেন্টেন্স দেখে আসি। আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি টু মেক শিওর আই হ্যাভ প্লেন্টি টাইম টু গেট রেডি ফর ওয়ার্ক। আমি সাধারণত সকালে তাড়াতাড়ি উঠি যাতে কাজের জন্য প্রস্তুত হতে যথেষ্ট সময় পাই। ওকে, তো আই ইউজুয়ালি দিয়ে সুন্দর একটা সেন্টেন্স আমরা এখানে পেয়ে গেলাম। আই টেন্ড টু রিল্যাক্স বাই রিডিং দ্য নিউজ ইন দ্য মর্নিং বিফোর স্টার্টিং মাই ডে। আমি সাধারণত দিনের শুরু করার আগে
সকালে খবর পড়ে আরাম বোধ করি বা রিল্যাক্স করি। আই এম ইন দ্য হ্যাবিট অফ টেকিং ওয়াক আফটার ডিনার হুইচ হেল্পস মি আনওয়াইন্ড। আমি রাতের খাবারের পর হাঁটার অভ্যাসে আছি বা রাতের খাবার পর আমার হাঁটার অভ্যাস আছে, যা আমাকে আরাম পেতে সাহায্য করে বা যা আমাকে রিল্যাক্স করতেও সাহায্য করে। আনওয়াইন্ড মানে বিশ্রাম নেওয়া বা রিল্যাক্স করা, আমরা যেটাই বলি না কেন। আরও কিছু ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। অন এ ডেইলি বেসিস, প্রতিদিন বা প্রাত্যহিক যেটা করা হয়। অ্যাজ পার্ট অফ মাই রুটিন, আমার রুটিনের অংশ হিসেবে। রুটিন মানে কি, একটা শিডিউলের মতো আর কি, যে আমরা প্রতিদিন এটা করব, আমরা টাইম ম্যানেজ করে একটা কাজ আর টাইমের একটা লিস্ট তৈরি করলাম। তো আমরা এখানে সেন্টেন্সগুলো দেখি। অন এ ডেইলি বেসিস আই ট্রাই টু ইট নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট টু কিপ মাই এনার্জি লেভেলস হাই। প্রতিদিন আমি পুষ্টিকর ব্রেকফাস্ট বা প্রাতরাশ খাওয়ার চেষ্টা করি, যাতে আমার শক্তিমত্তা বা শক্তির মাত্রা হাই লেভেলে থাকে বা উঁচু থাকে। As part of my routine, I spend some time reviewing my schedule বা শিডিউল ফর দ্য ডে। আমি দৈনন্দিন রুটিনের অংশ হিসাবে আমি কিছু সময় ধরে সময়সূচি পর্যালোচনা করি, বা যে শিডিউলটা আছে এটাকে রিভিউ করি বা পর্যালোচনা করি আর কি। হ্যাঁ, এটার ওয়ার্ডের মিনিংটা একটু আমার কাছে অন্যরকম লাগতেছিল। যাই হোক, ওয়েক আপ আর্লি, গ্রাব ব্রেকফাস্ট, হেড টু ওয়ার্ক। ওয়েক আপ আর্লি মানে কি, সকালবেলা উঠে পড়া বা তাড়াতাড়ি সকালে ওঠা, আমরা যেটাই বলি না কেন। গ্রাব ব্রেকফাস্ট, দ্রুত নাস্তা করা। নাস্তা করা বলতে সকালে নাস্তা করা। হেড টু ওয়ার্ক, কাজে যাওয়া। I wake up early around 5 a.m. because I believe it makes me more productive throughout the day. আমি সকালে প্রায় 5টার দিকে উঠি, কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে সারাদিন আরও প্রোডাক্টিভ বা আরও এনার্জাইজ ধরে রাখতে সাহায্য করে। প্রোডাক্টিভের বাংলা যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা উৎপাদনশীল বলতে পারি, বা আমাদের যে কাজের যে একটা শক্তিমত্তা, এটা ধরে রাখাকে মূলত প্রোডাক্টিভিটি বলা যাইতে পারে আর কি। তবে এটার বাংলা মিনিং হচ্ছে, আমি সকালে প্রায় 5টার দিকে উঠি কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে সারাদিন আরও প্রোডাক্টিভ রাখতে সাহায্য করে। After wake up, I quickly grab breakfast, usually something healthy like oatmeal or eggs. ঘুম থেকে ওঠার পর আমি দ্রুত নাস্তা করি, সাধারণত ওটমিল বা ডিমের মতো স্বাস্থ্যকর কিছু খাই। Once I'm done with breakfast, I head to work and begin my task for the day. নাস্তা শেষ হওয়ার পর আমি কাজে যাই এবং দিনের কাজ শুরু করি, বা দিনের যে কাজগুলো আছে আমার সেটা স্টার্ট করি বা শুরু করি। হ্যাভ সাম ফ্রি টাইম, আনওয়াইন্ড, চিল আউট, টেক ইট ইজি। হ্যাভ সাম ফ্রি টাইম, কিছু সময় ফ্রি সময় থাকা, বা যে সময় আমি যেটা ইচ্ছা করতে পারি, আমার কোনো ডিউটি নাই তখন, কাজের কোনো চাপ নাই। আনওয়াইন্ড, চিল আউট একই জিনিস বলা চলে, বিশ্রাম নেওয়া, আরাম করা, রিল্যাক্স করা। টেক ইট ইজি, সহজভাবে নেওয়া বা সহজ করা। ওকে, তো আমি সেন্টেন্স দেখি এখানে। ইফ আই হ্যাভ সাম ফ্রি টাইম ইন দ্য ইভিনিং, আই প্রিফার টু ওয়াচ এ মুভি অর মিট মাই ফ্রেন্ড। সন্ধ্যাবেলা যদি আমার কিছু অবসর সময় থাকে বা ফ্রি সময় থাকে, আমি সাধারণত কোনো সিনেমা দেখি বা বন্ধুদের সাথে দেখা করি। টু আনওয়াইন্ড আফটার ওয়ার্ক, আই ইউজুয়ালি লিসেন টু মিউজিক অর রিড বুক। কাজের পর বিশ্রাম নেওয়ার জন্য আমি সাধারণত গান শুনি বা বই পড়ি। অন উইকেন্ডস, আই লাইক টু চিল আউট অ্যান্ড টেক ইট ইজি বাই স্পেন্ডিং টাইম আউটডোর্স। সপ্তাহান্তে বা সপ্তাহ শেষে আমি বাইরের সময় কাটিয়ে বিশ্রাম নিতে এবং আরাম করতে ভালোবাসি। ওকে, 4 নম্বর কি বলছে, আফটার সাবমিটিং মাই অ্যাসাইনমেন্টস, আই ইউজুয়ালি টেক ইট ইজি বাই ওয়াচিং মাই ফেভারিট টিভি সিরিজ। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আমি সাধারণত আমার প্রিয় টিভি সিরিজ দেখে বিশ্রাম নেই। ওকে, সে টিভি সিরিজ দেখে বিশ্রাম নেয় আর কি, বা সে চিল করে বা রিল্যাক্স করে। অ্যাসাইনমেন্ট অনেক হ্যাসেল, অনেক প্রেশারের একটা জিনিস তো। বি এ মর্নিং পারসন, বি এ নাইট আউল। সম্ভবত এগুলো হচ্ছে আপনার ইডিয়মস। এগুলো আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে যদি ব্যবহার করেন, তবে অবশ্যই কনটেক্সট অনুযায়ী ব্যবহার করতে হবে। তাহলে আপনার যে ফ্লুয়েন্সি বলতেছি, যে আপনার যে ভোকাবুলারি এবং সেন্টেন্স চয়েস, এইটার মধ্যে ডাইভার্সিটি থাকবে, এবং হাই কোয়ালিটি এরকম কিছু ইডিয়মস ব্যবহার করার মাধ্যমে আপনার ব্যান্ড স্কোর কিন্তু যিনি এক্সামিনার তিনি বাড়াই দিতে পারেন। যাই হোক, তো বি এ মর্নিং পারসন, সকালের মানুষ হওয়া বা যে সকালে ওঠে। বি এ নাইট আউল, রাত জাগা হওয়া, যে রাত জেগে, রাতে যে ঘুমাই না আর কি, বা রাতে শেষের দিকে যে ঘুমাই। আমরা হচ্ছে কিছু দেখবো এখানে। আই কনসিডার মাই সেলফ এ মর্নিং পারসন অ্যাজ আই ফাইন্ড ইট ইজিয়ার টু ফোকাস অন ইম্পর্টেন্ট টাস্ক আর্লি ইন দ্য ডে। তো এর অর্থ কী আসে, আমি নিজেকে একজন সকাল প্রিয় মানুষ মনে করি, কারণ দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজগুলোর প্রতি মনোযোগ দেওয়াটা আমার জন্য সহজ হয়। মর্নিং পারসন বা সকালে ওঠা মানুষ। My sister is a night owl. She tends to stay up late finishing her studies and sleeps in the next morning. আমার বোন একজন রাত জাগা মানুষ। সে সাধারণত পড়াশোনা শেষ করতে দেরি পর্যন্ত জেগে থাকে এবং পরের সকালে দেরিতে ঘুম থেকে ওঠে।
মানুষের পড়াশোনা শেষ করার জন্য অনেক রাত পর্যন্ত জেগে থাকে এবং পরের সকালে হচ্ছে ঘুমায়। মানে যদি আমি রাত ১২টা পর অন্য একটা দিন তুলনা করি তাহলে সে ওই ১২টার পরেই তো ঘুমাচ্ছে আপনার ২টা, ৩টা, ৫টা যেটাই হোক না কেন। আইএলটিএস স্পিকিং ভোকাবুলারির আজকের লেসনে আমরা এনভায়রনমেন্ট রিলেটেড ভোকাবুলারিগুলো জানার চেষ্টা করব। মানে এখানে আমরা ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস এগুলো নিয়ে আপনাদেরকে শব্দ অর্থ, ফ্রেজের অর্থ এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে আপনাদেরকে আইএলটিএস কনটেক্সটে উত্তরটা কীরকম হইতে পারে বা কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন এগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, চলুন শুরু করা যাক। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন, এয়ার পলিউশন, বায়ু দূষণ। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে মানে পৃথিবীর তাপমাত্রা যে আস্তে আস্তে বাড়তেছে, গরম বেশি হচ্ছে, যেটার কারণে অনেক সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, ওয়ার্মিং। Climate change is one of the most urgent challenges facing humanity, causing unpredictable weather patterns and rising sea levels. জলবায়ু পরিবর্তন মানবজাতির সামনে অন্যতম জরুরি একটা চ্যালেঞ্জ, যা অনিয়মিত আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘটাচ্ছে। Global warming results from increased greenhouse gases, leading to stronger heat waves and melting glacier worldwide. বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে, যার ফলে সারা বিশ্বে তীব্র তাপপ্রবাহ ও হিমবাহ গলে যাচ্ছে। Air pollution in urban areas is mainly caused by vehicle emissions and factories, affecting public health and quality of life. নগর এলাকায় বায়ু দূষণের প্রধান কারণ যানবাহনের ধোঁয়া এবং কারখানার নির্গমন, যা জনস্বাস্থ্য এবং জীবনমানকে ক্ষতিগ্রস্ত করে। রিসাইকেল ওয়েস্ট, বর্জ্য পুনর্ব্যবহার করা, রিডিউস প্লাস্টিক ইউজ, প্লাস্টিক ব্যবহার কমানো, প্রোটেক্ট নেচার, প্রকৃতি সংরক্ষণ করা বা প্রকৃতি রক্ষা করা। Many cities now encourage people to recycle waste by providing separate bins for different types of garbage. এখন অনেক শহরে বিভিন্ন ধরনের বর্জ্যের জন্য আলাদা ডাস্টবিন সরবরাহ করে মানুষকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণে উৎসাহিত করা হচ্ছে। To reduce plastic use, I always carry my own shopping bag and avoid buying products with excessive packaging. প্লাস্টিকের ব্যবহার কমাতে আমি সবসময় নিজের কেনাকাটার ব্যাগ সঙ্গে রাখি এবং অতিরিক্ত মোড়কজাত পণ্য কেনা থেকে বিরত রাখি। We should all take responsibility to protect nature by supporting conservation projects and being mindful of our actions. আমাদের সবারই উচিত সংরক্ষণমূলক প্রকল্পগুলোকে সমর্থন দিয়ে এবং নিজের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থেকে প্রকৃতি রক্ষার দায়িত্ব নেওয়া। ইকো-ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্টালি কনসিয়াস, পরিবেশ সচেতন, সাস্টেনেবল লিভিং, টেকসই জীবনযাপন। Using eco-friendly products such as reusable water bottles and shopping bags helps lessen our environmental impact. পুনর্ব্যবহারযোগ্য জল বোতল বা পানির বোতল কেনাকাটার আগের মতো পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল এবং কেনাকাটার ব্যাগের মতো পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার আমাদের পরিবেশগত প্রভাব কমাতে সাহায্য করে। Nowadays, more people are becoming environmentally conscious and choosing to walk or cycle instead of driving. বর্তমানে আরও বেশি মানুষ পরিবেশে সচেতন হয়ে গাড়ি চালানোর পরিবর্তে হাঁটা বা সাইকেল চালানো বেছে নিচ্ছে। Sustainable living means making lifestyle choices that conserve resources and support the health of our planet. টেকসই জীবনযাপন মানে এমন জীবনধারা নির্বাচন করা যা সম্পদ সংরক্ষণ করে এবং আমাদের পৃথিবীর সুস্থতাকে সমর্থন দেয়। পৃথিবীর সুস্থতা বলতে আপনার পৃথিবীর অক্সিজেন আছে, গাছপালা আছে, মানে একটা গ্রিন এনভায়রনমেন্ট, একটা গ্রিন ওয়ার্ল্ড আর কি। গো গ্রিন, পরিবেশ বান্ধব হওয়া, মেক এ ডিফারেন্স, পরিবর্তন আনা, টেক স্মল স্টেপস, ছোট ছোট পদক্ষেপ নেওয়া। We all need to go green by adopting environmentally friendly habits in our daily lives. আমাদের সবারই দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলে পরিবেশ রক্ষা করতে হবে। Each person has the power to make a difference, even by taking small steps like recycling or planting trees. প্রত্যেক ব্যক্তিরই বা প্রত্যেক মানুষেরই
পরিবর্তন আনতে পারে এমনকি ছোট, ছোট পদক্ষেপ যেমন রিসাইক্লিং বা গাছ লাগানো করেও। আইএলটিএস স্পিকিং ভোকাবুলারির সর্বশেষ যে লেসন সেটা হচ্ছে ফুড অ্যান্ড লাইফস্টাইল। এটাও খুব কমন একটা টপিক। আপনাকে স্পিকিং পার্ট 1, 2, 3 যেকোনো জায়গায় এই টাইপের কোয়েশ্চেন করতে পারে। তো এই টাইপের টপিকের মধ্যে কিছু এসেনশিয়াল ভোকাবুলারি আজকে আমরা শিখব এবং এক্সাম্পল থেকে উদাহরণ জানবো কীভাবে আমরা ব্যবহার করতে পারি। হোমমেড ফুড, বাড়িতে তৈরি খাবার। ফাস্ট ফুড বা আমরা যেটাকে জাঙ্ক ফুডও বলতে পারি, মানে বাইরে যেটা ভাজা পোড়া টাইপের খাবার। স্ট্রিট ফুড, অন কাইন্ড অফ ফাস্ট ফুড, যাই হোক। I prefer homemade food to eating out because it's more nutritious and made with fresh ingredients by my family member. আমি বাইরের খাবারের চেয়ে বাড়িতে তৈরি খাবারই বেশি পছন্দ করি, কারণ এটি বেশি পুষ্টিকর এবং আমার পরিবারের সদস্যরা তাজা উপকরণ দিয়ে এটা তৈরি করে। Many young people eat fast food regularly due to its convenience, but it often leads to health problems like obesity and diabetes. অনেক তরুণী নিয়মিত ফাস্ট ফুড খান কারণ এটি সহজলভ্য, কিন্তু এটি প্রায়ই স্থূলতা এবং ডায়াবেটিসের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। When I traveling, I love to try street food as it gives me a chance to experience the local culture and flavors. ভ্রমণের সময় আমি স্ট্রিট ফুড খেতে ভালোবাসি কারণ এটি আমাকে স্থানীয় সংস্কৃতি এবং স্বাদের অভিজ্ঞতা এনে দেওয়ার সুযোগ দেয়। ব্যালেন্সড মিল, নিউট্রিশিয়াস ডায়েট, ভেজিটেরিয়ান অপশন। ব্যালেন্স মিল হচ্ছে সুষম খাবার, নিউট্রিশিয়াস ডায়েট হচ্ছে পুষ্টিকর খাদ্য, ভেজিটেরিয়ান অপশন হচ্ছে নিরামিষ বিকল্প। A balanced meal should include a variety of foods from different groups of supply and all necessary nutrients. একটি সুষম খাবারে বিভিন্ন খাদ্যগোষ্ঠীর নানা ধরনের খাবার থাকা উচিত যাতে সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। Maintaining a nutritious diet is very important for good health, especially if you have a busy lifestyle. ভালো স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি কারো ব্যস্ত লাইফস্টাইল বা জীবনযাপন থাকে। Many restaurants now offer a vegetarian option, making it easier for people who don't eat meat to enjoy a healthy meal out. বর্তমানে অনেক রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট নিরামিষ বিকল্প অপশন দিচ্ছে, যার ফলে যারা মাংস খান না তাদের জন্য বাইরে স্বাস্থ্যকর খাবার উপভোগ করা সহজ হয়ে গিয়েছে। কুক ফ্রম স্ক্র্যাচ, পুরোটা নিজে রান্না করা। হ্যাভ এ সুইট টুথ, মিষ্টি খাবারের প্রতি আসক্ত থাকা। ইট আউট, বাড়ির বাইরে খাওয়া। I enjoy cooking from scratch on weekends because it allows me to control the ingredients and experiment with new recipes. আমি সপ্তাহান্তে বা সপ্তাহ শেষে নিজে রান্না করতে ভালোবাসি কারণ এতে আমি উপকরণগুলো নিয়ন্ত্রণ করতে পারি এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। I have a sweet tooth, so I can never resist desserts like cakes or chocolate after dinner. আমি মিষ্টি খাওয়ার খুব শখ, তাই রাতের খাবারের পরে কেক বা চকোলেটের মতো মিষ্টি খাবার কখনোই আমি এড়াতে পারি না। Although I eat at home most days, I like to eat out with friends occasionally to try new cuisines. যদিও আমি বেশিরভাগ দিন বাড়িতে খাই, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে বাইরে খেতে ভালোবাসি যাতে নতুন ধরনের খাবার চেখে দেখা যায় বা টেস্ট করা যায়। গ্র্যাব এ বাইট, চটপট কিছু খাওয়া। মাই মাউথ ইজ ওয়াটারিং, আমার মুখে পানি চলে আসছে। ফিঙ্গার লিকিং গুড, অসাধারণ সুস্বাদু। লেটস গ্র্যাব এ বাইট বিফোর ক্লাস স্টার্টস, আই এম স্টার্ভিং, ক্লাস শুরুর আগে কিছু খেয়ে নিই, আমি ভীষণ ক্ষুধার্ত। When I walked into the kitchen and smelled the curry, my mouth was watering immediately. আমি যখন রান্নাঘরে ঢুকলাম এবং তরকারির ঘ্রাণ পেলাম, তখনই জিভে পানি চলে এলো। The fried chicken at my favorite restaurant is absolutely finger-licking good. Nobody can eat just one piece. আমার প্রিয় রেস্টুরেন্টের ভাজা মুরগি বা ফ্রাইড চিকেন এত সুস্বাদু যে আঙ্গুল চাটতে বাধ্য হতে হয়, এক টুকরো খেয়ে থেমে যাওয়া যায় না। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটা ভোকাবুলারি লেসনে। এখানে আমরা আইএলটিএস স্পিকিংয়ের জন্য হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যে ভোকাবুলারিগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সেন্টেন্স ইউজ করলে যেগুলো কনটেক্সটের সাথে মিলে যায় হেলথ অ্যান্ড ফিটনেসের সাথে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, মেইনটেইন এ ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য গ্রহণ করা। ডু রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা। স্টে ফিট, সুস্থ থাকা। I always try to maintain a balanced diet as I believe it's the best way to stay healthy and prevent diseases. আমি সবসময় একটি সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার চেষ্টা করি
কারণ আমি বিশ্বাস করি এটি সুস্থ থাকার এবং রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। Doing regular exercise such as jogging or swimming significantly boosts my energy levels and keeps me physically fit. নিয়মিত ব্যায়াম করা যেমন দৌড়ানো বা সাঁতার কাটা আমার শক্তিমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ায় এবং আমাকে শারীরিকভাবে ফিট রাখে বা সুস্থ রাখে। I make it a priority to stay fit by going to the gym 3 times a week and eating nutritious meals. আমি সপ্তাহে 3 বার জিমে গিয়ে এবং পুষ্টিকর খাবার খেয়ে ফিট থাকার বিষয়টি অগ্রাধিকার দেই। মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য, ফিজিক্যাল ফিটনেস শারীরিক সক্ষমতা, গেট এনাফ স্লিপ যথেষ্ট ঘুমানো। Mental health is just an mental health is just as important as physical fitness, so I spend time relaxing and meditating every day. মানসিক স্বাস্থ্য শারীরিক ফিটনেসের মতোই গুরুত্বপূর্ণ বা মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ, তাই আমি প্রতিদিন কিছু সময় বিশ্রাম নেই এবং ধ্যান করার জন্য ব্যয় করি। রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস বোথ মাই ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মাই মেন্টাল ওয়েলবিং। নিয়মিত ব্যায়াম আমার শারীরিক ফিটনেস এবং মানসিক সুস্থতা দুটোই উন্নত করে। Getting enough sleep is essential for me because it helps me concentrate better and feel refreshed in the morning. পর্যাপ্ত ঘুম আমার জন্য অত্যন্ত জরুরি কারণ এটি আমাকে ভালোভাবে মনোযোগ দিতে সাহায্য করে এবং সকালে সতেজ অনুভব করতে সহায়তা করে। অ্যাভয়েড জাঙ্ক ফুড এড়ানো। জাঙ্ক ফুড বলতে আমরা ফাস্ট ফুড টাইপের বলি, যেগুলো আসলে আনহেলদি। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পানি পান করা। To stay healthy, I avoid junk food and try to prepare fresh meals at home whenever possible. সুস্থ থাকার জন্য আমি জাঙ্ক ফুড এড়িয়ে চলি এবং যতটা সম্ভব বাড়িতে তাজা খাবার রান্না করার চেষ্টা করি। I make sure to drink plenty of water every day. Hydration is vital for maintaining energy and focus. আমি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার ব্যাপারে নিশ্চিত থাকি। শরীরের জলীয় ভারসাম্য রাখা শক্তি ও মনোযোগ ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রেশন মানে শরীরে যে পানির উপস্থিতি, এটাই। সাফার ফ্রম স্ট্রেস, চাপে ভোগা, ক্যাচ এ কোল্ড, সর্দি লাগা, ফিল আন্ডার দ্য ওয়েদার, অসুস্থ বোধ করা। খুবই ইম্পর্ট্যান্ট কিছু ইডিয়মস এখানে রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন কনটেক্সট অনুযায়ী। During exam periods, I sometimes suffer from stress, but I manage it by going for walks and listening to music. পরীক্ষার সময় আমি মাঝে মাঝে মানসিক চাপ অনুভব করি, কিন্তু হাঁটতে যাওয়া এবং গান শোনার মাধ্যমে আমি সেগুলো নিয়ন্ত্রণ করি। People who don't get enough rest often catch a cold more easily. যে সকল মানুষ পর্যাপ্ত বিশ্রাম নেন না, তারা প্রায়ই সহজে সর্দি কাশিতে আক্রান্ত হন। I feel under the weather. If I feel under the weather, I usually rest and drink warm tea until I recover. যদি আমি অসুস্থ বোধ করি, সাধারণত আমি বিশ্রাম নিই এবং সুস্থ না হওয়া পর্যন্ত গরম চা পান করি। ইন এ গুড শেপ, ভালো শারীরিক অবস্থায়। ফিট অ্যাজ ফিডল, একেবারে সুস্থ সবল। রান ডাউন, ক্লান্ত বা দুর্বল হয়ে পড়া। মাই গ্র্যান্ডফাদার ইজ অলমোস্ট 80 years old, but he is still in good shape because he works every day. আমার দাদু প্রায় 80 বছর বয়সী, কিন্তু তিনি এখনও ভালো স্বাস্থ্যে আছেন বা সুস্থ আছেন কারণ তিনি প্রতিদিন হাঁটেন। She knows out regularly, sorry, she works out regularly, so she is as fit as fiddle and full of energy. তিনি নিয়মিত ব্যায়াম করেন, তাই তিনি একদম সুস্থ সবল, শক্তিতে ভরপুর। When I don't when I don't get When I don't sleep enough, I quickly feel run down and lose motivation to exercise. যখন আমি যথেষ্ট ঘুমাতে পারি না, তখন খুব দ্রুত ক্লান্ত বোধ করি এবং ব্যায়াম করার আগ্রহ হারিয়ে ফেলি। এবার আমরা আইএলটিএস স্পিকিং এর আরও গুরুত্বপূর্ণ একটা পার্ট, স্পিকিং পার্ট 1 এর একটা গুরুত্বপূর্ণ টপিক, আমাদের হবি এবং ফ্রি টাইম নিয়ে কিছু ভোকাবুলারি, কিছু কলোকেশন, ফ্রেজেস, ইডিয়মস এগুলো জানার চেষ্টা করব। এটা একটা খুবই কমন টপিক, আপনাদের হবি সম্পর্কে, আপনি ফ্রি টাইমে কী করতে পছন্দ করেন, এই কোয়েশনে যখন আমরা অ্যান্সার দিতে যাব তখন এই গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। ওকে, তো পারসু এ হবি, শখ অনুসরণ করা বা কোনো একটা শখ থাকা। টেক আপ পেইন্টিং, চিত্রাঙ্কন শুরু করা। বি ইনটু ফটোগ্রাফি, আলোকচিত্রে আগ্রহী হওয়া বা আলোকচিত্রে কাজ শুরু করা আর কি। তো আমরা চলে যাই এক্সাম্পলের মধ্যে। প্রথম এক্সাম্পল, আই লাইক টু পারসু এ হবি সাচ অ্যাজ গার্ডেনিং বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড ফরগেট অ্যাবাউট ডেইলি স্ট্রেস। আমি গার্ডেনিংয়ের মতো একটা হবি
অনুসরণ করি বা আমার গার্ডেনিংয়ের একটা শখ আছে। কারণ এটি আমাকে আরাম দিতে এবং দৈনন্দিন চাপ ভুলে যেতে সাহায্য করে। ওকে, recently I decided to take up painting during my weekends. It's a wonderful way to express myself creatively. সাম্প্রতিককালে আমি সাপ্তাহিক ছুটিতে ছবি আঁকার চেষ্টা করতেছি। এটি নিজের সৃষ্টিশীল প্রকাশের একটি অসাধারণ উপায় এবং নিজের যে সৃজনশীলতা এটা এক্সপ্রেস করা, প্রকাশ করার একটা অসাধারণ উপায়। I'm really into photography. Every time I travel, I capture unique moments and beautiful landscape. আমি ফটোগ্রাফিতে খুবই আগ্রহী হয়ে যাচ্ছি। আমি যাত্রার সময় কিছু ইউনিক মুহূর্ত বা অনন্য মুহূর্ত এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য ধারণ করি। ওয়াচ মুভিজ, রিড নোভেলস, প্লে ইনডোর গেমস, সিনেমা দেখা। ওয়াচ মুভিজ, রিড নোভেল মানে উপন্যাস পড়া, প্লে ইনডোর গেমস মানে ঘরের ভিতরে যে খেলা বা যে খেলাগুলো অল্প স্পেসের মধ্যে খেলা যায় আর কি। মানে দেয়ালের সরি ছাদের মাঝখানে, ছাদের নিচে আর কি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে। এখানে কি বলছে? "On weekends, I often watch movies with my family. It's one of our favorite ways to unwind." সপ্তাহান্তে বা সপ্তাহ শেষে আমি প্রায়ই পরিবারের সঙ্গে সিনেমা দেখি। এটি আমাদের প্রিয় বিশ্রামের উপায়গুলোর মধ্যে একটি। Whenever I have free time, I read novels, especially suspense thrillers, as they keep me engaged. যখনই আমার অবসর সময় থাকে আমি উপন্যাস পড়ি, বিশেষ করে রহস্যভিত্তিক গল্প, কারণ এগুলো আমাকে মনোযোগী রাখে। I enjoy playing indoor games like chess and carom with my friends when the weather is bad. আবহাওয়া খারাপ থাকলে আমি বন্ধু-বান্ধবের সঙ্গে দাবা এবং ক্যারমের মতো ইনডোর গেম খেলতে ভালোবাসি। গো জগিং, ওয়ার্কআউট, হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। গো জগিং মানে হচ্ছে জগিং করতে যাওয়া, হাঁটতে যাওয়া, আবার দৌড়াতে যাওয়া। ওয়ার্কআউট, ব্যায়াম করা। হ্যাং আউট উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আমরা এক্সাম্পলগুলো দেখি। আই গো জগিং ইন দ্য পার্ক আর্লি এভরি মর্নিং। ইট কিপস মি ফিট অ্যান্ড এনার্জাইজ থ্রু আউট দ্য ডে। তো এটা অর্থ কী আসতেছে? আমি প্রতিদিন সকালে পার্কে দৌড়াতে যাই। এটি আমাকে স্বাস্থ্যবান এবং সারাদিন চাঙ্গা রাখে। To stay healthy, I work out at the gym 3 times a week. Exercise is essential for both body and mind. সুস্থ থাকার জন্য আমি সপ্তাহে 3 দিন জিমে যাই। শরীর ও মনের জন্য ব্যায়াম খুবই প্রয়োজনীয় বা অপরিহার্য। I usually hang out with friends after classes. We might chat at a cafe or play sports together. আমি সাধারণত ক্লাস শেষের পর বন্ধুদের সাথে সময় কাটাই। আমরা ক্যাফেতে একসাথে গল্প করি বা চ্যাট করি এবং একসঙ্গে খেলা করি। রিল্যাক্স আফটার এ লং ডে, রিচার্জ মাই ব্যাটারিজ। এগুলো হচ্ছে আপনার ইডিয়মস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রিল্যাক্স আফটার এ লং ডে মানে একটা দীর্ঘ দিনের পর বিশ্রাম নেওয়া। ধরেন যে আপনার উপর দিয়ে হ্যাসেল গেছে সারা সপ্তাহ ধরে, আপনি তারপর 2 দিন ছুটি পাইলেন। রিচার্জ মাই ব্যাটারিজ, শক্তি পুনরুদ্ধার করা। কাজ করার পর আপনি একদম ডাউন হয়ে গেছেন, কোনো এনার্জি নাই। তারপর আপনি কিছু একটা করলেন যেটার মাধ্যমে আপনার এনার্জি ফিরে আসলো বা শক্তি পুনরুদ্ধার হইলো আর কি। পুনরুদ্ধার এই শব্দটা কেমন যেন লাগতেছে আর কি। ওকে, সো আমরা এক্সাম্পল দেখি। আফটার এ লং ডে অ্যাট ওয়ার্ক, আই লাইক টু রিল্যাক্স বাই লিসেনিং টু মিউজিক অর ওয়াচিং টিভি। কাজের দীর্ঘদিন কাজ শেষে আমি গান শুনে বা টিভি দেখে আরাম করতে ভালোবাসি বা পছন্দ করি। স্পেন্ডিং টাইম আউটডোর্স ইজ দ্য বেস্ট ওয়ে ফর মি টু রিচার্জ মাই ব্যাটারিজ ফর দ্য উইক অ্যাহেড। বাইরের সময় কাটানো হচ্ছে আমার আসন্ন বা ভবিষ্যৎ সপ্তাহের জন্য নিজেকে পুনরায় শক্তিতে পরিপূর্ণ করার একটা ভালো উপায়। ওকে, কিল টাইম মানে সময় নষ্ট করা বা সময়ের অপচয় করা বা সময়টা একভাবে কাটায় দেওয়া। বি এ খুশ পটেটো, অলসভাবে বসে থাকা। হিট দ্য জিম, জিমে যাওয়া। বি হুকড অন, কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া। আই ইউজুয়ালি প্লে মোবাইল গেমস টু কিল টাইম ওয়েন আই এম ওয়েটিং ফর এ বাস অর স্টাক ইন ট্রাফিক। আমি সাধারণত বাসের জন্য অপেক্ষা করার সময় বা ট্রাফিকে আটকে গেলে সময় কাটানোর জন্য মোবাইল গেম খেলি। Sometimes I just want to be a couch potato and binge watch a new series all day. কখনো কখনো আমি অলসভাবে বসে সারাদিন একটা নতুন সিরিজ টানা দেখতে চাই। বিঞ্জ ওয়াচ মানে একটানা দেখা কোনো একটা কিছু। টু মেনটেন মাই ফিটনেস, আই হিট দ্য জিম রেগুলারলি, স্পেশালি আফটার এ স্ট্রেসফুল উইক। আমার ফিটনেস ধরে রাখার জন্য আমি নিয়মিত জিমে যাই, বিশেষ করে কোনো একটা চাপপূর্ণ সপ্তাহের পর। আই এম হুকড অন রিডিং ডিটেকটিভ নোভেল। Once I start one, I can't put it down until I finish. আমি গোয়েন্দা উপন্যাস পড়ার প্রতি আসক্ত হয়ে গেছি। একবার পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত আর থামতে পারি না বা নিজেকে ধরে রাখতে পারি না। খুবই কমন এবং ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে টেকনোলজি। বিশেষ করে স্পিকিং পার্ট 1, 2, 3 সব জায়গায় দেখা যাচ্ছে টেকনোলজি কমন থাকেই।
তো টেকনোলজি নিয়ে আপনাদের ভোকাবুলারিগুলো এনরিচ করা অত্যন্ত জরুরি। এখানে কিছু ভালো, ভালো ফ্রেজ রয়েছে, ইডিয়মস রয়েছে, সেগুলো আপনাদের জানাটা অত্যন্ত জরুরি। কাটিং এজ টেকনোলজি, অত্যাধুনিক প্রযুক্তি, ডিজিটাল ডিভাইসেস, ডিজিটাল যন্ত্রপাতি, ইন্টারনেট অ্যাক্সেস, ইন্টারনেট সুবিধা। মাই নিউ স্মার্টফোন, এখানে কি বলছে? মাই নিউ স্মার্টফোন ফিচার্স কাটিং এজ টেকনোলজি লাইক ফেসিয়াল রিকগনিশন অ্যান্ড অ্যান এআই পাওয়ার্ড ক্যামেরা। আমার নতুন স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, যেমন ফেস রিকগনিশন বা মুখের পরিচিতি এবং হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্যামেরা। Digital devices such as tablets and laptops have become essential tools for both work and study. ট্যাবলেট এবং ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইসগুলো এখন কাজ এবং পড়াশোনার জন্য খুবই দরকারি বা অপরিহার্য টুল বা যন্ত্র হিসাবে গড়ে উঠেছে। Reliable internet access is crucial for students nowadays, especially for online classes and research. রিসার্চ কিন্তু আপনার আনকাউন্টেবল নাউন, এজন্য রিসার্চেস হয় নাই। তো এটা অর্থ হচ্ছে কি, বর্তমানে শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ অত্যন্ত জরুরি, বিশেষ করে অনলাইন ক্লাস এবং গবেষণার জন্য। ব্রাউজ দ্য ওয়েব, স্টে কানেক্টেড, স্ক্রল থ্রু সোশ্যাল মিডিয়া, খুবই পরিচিত কিছু ফ্রেজ আর কি। ওয়েব ব্রাউজ করা, ব্রাউজ দ্য ওয়েব, স্টে কানেক্টেড, সংযুক্ত থাকা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, স্ক্রল থ্রু সোশ্যাল মিডিয়া। Every morning I browse the web to read the latest news and check emails before starting my day. প্রতি সকালে আমি দিনের শুরু করার আগে নতুন খবর পড়তে এবং ইমেল চেক করার জন্য ওয়েব ব্রাউজ করি। Thanks to social networking apps, it's easy to stay connected with friends and family even when living far apart. সামাজিক নেটওয়ার্কিং এবং অ্যাপসের কারণে দূর থেকেও বন্ধু ও পরিবারের সঙ্গে সহজেই সংযুক্ত থাকা যায়। I often scroll through social media platforms like Instagram and Facebook in my free time to relax and catch up on trends. আমি অবসর সময় প্রায় ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে স্ক্রল করে আরাম পাই এবং চলমান ট্রেন্ডগুলো জানতে পারি। বি এ টেক সেভি, কিপ আপ উইথ লেটেস্ট ট্রেন্ডস। প্রযুক্তি দক্ষ হওয়া বা যিনি প্রযুক্তি সম্পর্কে অনেক ভালো জানেন। আধুনিক প্রবণতার সাথে বা আধুনিক ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলা হচ্ছে কিপ আপ উইথ লেটেস্ট ট্রেন্ডস, খুবই ইম্পর্ট্যান্ট ফ্রেজ। I consider myself quite tech savvy as I can quickly adapt to new apps and solve minor technological problems. আমি নিজেকে বেশ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মনে করি, কারণ আমি দ্রুত নতুন অ্যাপে অভ্যস্ত হতে পারি এবং ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা সমাধান করতে পারি। Young people are usually keen to keep up with the latest trends in technology, such as wearable gadgets and smart home devices. তরুণরা সাধারণত প্রযুক্তির সর্বশেষ ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে আগ্রহী, যেমন পরিধানযোগ্য গ্যাজেট এবং স্মার্টফোন ডিভাইস। অনলাইন লার্নিং, রিমোট ওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই কমন আমাদের ফ্রেজ, আমরা ডেইলি এগুলো ব্যবহার করে থাকি। অনলাইন মানে অনলাইন শিক্ষা, রিমোট ওয়ার্ক মানে দূরবর্তী কাজ, যেটাকে ফ্রিল্যান্সিংও বলা যেতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমরা এখান থেকে এক্সাম্পল দেখি। ডিউরিং দ্য প্যান্ডামিক, অনলাইন লার্নিং বিকাম দ্য মেইন মেথড অফ এডুকেশন ফর মিলিয়ন্স অফ স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড। প্যান্ডামিক চলাকালীন লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য অনলাইন শিক্ষা প্রধান শিক্ষার মাধ্যম হয়ে দাঁড়ায়। Remote work has become much more common, allowing employees to complete their tasks from home using digital tools. দূরবর্তী কাজ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, যা কর্মচারীদের বাড়ি থেকেই ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে তাদের কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেয়, মানে বাসা থেকেই কাজ করার সুযোগ দেয় আর কি। Artificial intelligence is transforming industries by performing tasks that previously required human intelligence, like speech recognition and data analysis. কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পগুলোকে রূপান্তরিত করেছে এবং কাজগুলো এমন কাজ করে যা পূর্বে মানুষের বুদ্ধিমত্তা প্রয়োজন ছিল, যেমন ভাষা রিকগনিশন করা, তথ্য বিশ্লেষণ করা, মানে ভাষার পরিচিত ভাষার যে কি বলে যে ভাষার স্বীকৃতি, ভাষা বুঝতে পারা,